আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের থিওরি অফ নাম্বার কোর্সের অধ্যায় 2 অনুসমতা এই অধ্যায়ের উপপাদ্য নাম্বার 6 অয়লারের উপপাদ্য, এই উপপাদ্যটি আজকে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো চলেন এই উপপাদ্যটা আমরা খাতায় লিখে প্রমাণ করে দিব। তো দেখেন, থিওরাম নাম্বার 6 অয়লারের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। তো এই উপপাদ্যটা প্রমাণ করার আগে আমাদের অয়লারের যে ফাই ফাংশন, যেটা আমরা চ্যাপ্টার 1-এ পড়ে আসছি, সেই অয়লার ফাই ফাংশন সম্পর্কেও কিন্তু আপনার একটা আইডিয়া থাকতে হবে। কেননা দেখেন, এর বর্ণনার মধ্যে বলা আছে যদি n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এ এবং এন এর গসাগু যদি 1 হয়, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা গসাগু বুঝাই। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে দেখাই আসতেছি যে এ এবং এন এর গসাগু যদি 1 হয় তবে a টু দি পাওয়ার ফাই অফ n ইজ ইকুয়াল টু 1 মড n। এটা আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে। তো এখানে আমাদের ওয়াইলার ফাই ফাংশনের কিন্তু একটা পার্ট আছে। তো আমাদের প্রথমত এই ওয়াইলার ফাই ফাংশন সম্পর্কে আপনাদের বেসিক যে ক্লিয়ার ধারণাটা সেটা অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা প্রথমত এই ওয়াইলার ফাই ফাংশনটা আমরা একটু সংজ্ঞা আকারে উদাহরণ দিয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। অলরেডি আমরা প্রিভিয়াস ওই চ্যাপ্টার 1 পড়ানোর সময়ও বিস্তারিত আলোচনা করেছি। তারপর এই উপপাদ্যটা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য এটা নিয়ে একটু সংজ্ঞাটা আমি বলে দিতেছি। দেখেন, তো ওয়াইলার ফাই ফাংশনের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল এরকম যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n হতে ছোট বা তার সমান এবং n এর সাথে সহমৌলিক এরূপ সংখ্যাকে ফাই অফ n দ্বারা প্রকাশ করা হয় এবং ওই ফাই অফ n কে আমাদের কি ওয়াইলার ফাই ফাংশন বলা হয়। তো দেখেন, আমরা যদি একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে আপনাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। মনে করেন যে 10 একটা সংখ্যা, ওই সংখ্যার জন্য যদি আমরা ফাই অফ 10 বের করতে চাই, মানে অয়লার ফাই ফাংশন অফ 10 বের করতে চাই, তো তার যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের প্রথমত এই 10 থেকে ছোট সংখ্যাগুলো থাকবে এর ভিতরে। তার মানে 10 থেকে ছোট বলতে কি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা এটার ভিতরে কি অয়লার ফাই ফাংশনে থাকতে পারে এবং সেটার সাথে একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে। কন্ডিশনটা হচ্ছে n এর সাথে সহমৌলিক হইতে হবে। এখন এই 10 এর সাথে সহমৌলিক হইতে হবে। তো এই সহমৌলিক হওয়ার জন্য আমরা কি জানি যে এই 1 থেকে 9 পর্যন্ত যে 1 2 3 4 5 6 7 8 এবং 9, এই যে 9টা সংখ্যা আছে, এই 9টা সংখ্যা 10 এর সাথে আমাদের কি হইতে হবে, আমাদের সহমৌলিক হইতে হবে। কারণ সহমৌলিক মানে কি, যে এই 10 এবং ওই সংখ্যা গসাগু হবে আমাদের কি 1। তো এই 10 এবং 1 এই প্রথম দুইটার যদি আমরা গসাগু করি তাহলে হবে 1। তাহলে আমাদের ফাই অফ যে 10 এটুকুর ভিতরে আমরা সংখ্যাটা কি করতে পারবো, লিখতে পারবো। এখন 2 এবং 10 এর গসাগু কিন্তু 1 হবে না, কারণ 1 ব্যতীত আরো আমাদের কি গসাগু আমরা পাবো। তার মানে 2 আমার বাদ, 2 হবে না। 3 এবং 10 এর গসাগু হবে আমাদের 1, তাহলে আমাদের লিখতে পারবো হচ্ছে 3। কিন্তু 4 আর 10 এর গসাগু 1 হবে না, 5 এরটাও হবে না, 6 এরটাও হবে না, হবে আমাদের কি 7। তারপর আমাদের 8 এরটাও হবে না, আমাদের কি 9 এরটা হবে। এই যে 4টা আমাদের সংখ্যা আমরা পাইলাম, তাহলে এই যে ফাই অফ 10 এটা হচ্ছে আমাদের কি এই 4টা সংখ্যা। তাহলে আমরা বলতে পারবো যে 10 এর অয়লার ফাই ফাংশন সংখ্যা হচ্ছে টোটাল 4টা। 10 এর অয়লার ফাই ফাংশন সংখ্যা কয়টা আছে? টোটাল 4টা আছে। তো আশা করি এই কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আমাদের ওই উপপাদ্যটা প্রমাণ করার ক্ষেত্রেও আবার লাগবে, তো আপনাদের একটু মনে রাখবেন। তো তার পরবর্তীতে দেখেন, আমরা যদি প্রমাণটা এখন বোঝাইতে চেষ্টা করি তাহলে বিষয়টা অয়লারের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। তো বর্ণনাতে কি বলছে, যদি n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, n হিসেবে যে মানটা আমরা নিব সেটা একটা পজিটিভ ইন্টিজার নাম্বার এবং a হিসেবে একটা আমাদের সংখ্যা নিতে হবে যেখানে ওই a এবং যে nটা আমরা ধরবো তাদের গসাগুটা হবে 1, তাহলে আমাদের এটা প্রমাণ করব। তাহলে চলেন আমরা লিখি হচ্ছে প্রমাণ যে মনে করি একটা সেট আমরা ধরবো, সেটা হচ্ছে S, যে সেটের মধ্যে আমাদের কিছু সংখ্যক সদস্য থাকবে, সেটা হচ্ছে x1 x2 ডট 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 xk। এই যে সদস্যগুলা এরা হচ্ছে একটা কি সহমৌলিক অবশেষ দল মডুলো n, মানে n এর জন্য আমাদের এগুলা কি সহমৌলিক সংখ্যা, মানে অয়লার ফাই ফাংশন হওয়ার যে কন্ডিশনগুলো সেগুলা এগুলা কি করবে, মানবে। তাহলে আমরা লিখবো যে আমাদের এই যে সদস্যগুলা লিখলাম এরা একটা কি
একটি সহমৌলিক অবশেষ দল যার মডুলো হচ্ছে কি মডুলো হচ্ছে আমাদের কত n মডুলোর জন্য আমাদের কি ভাগশেষ দিয়ে গঠিত একটা কি এখানে আমাদের কি সংখ্যা দেয়া আছে। মোট কথা আমি পরবর্তীতে উদাহরণ দিয়ে আবার এটাকে ব্যাখ্যা করব। দেখেন আমি আরেকটু পরবর্তীতে লিখি। তো এখন আমরা এই পর্যন্ত আমরা লিখলাম। এখন যেখানে আমাদের এখানে যে কে হিসাবে একটা সংখ্যা আমরা লিখলাম, যেখানে এই যে আমাদের কে হিসাবে একটা পার্ট লিখলাম, কে হিসাবে মূলত বোঝানো হচ্ছে এখানে কতগুলা সংখ্যা আছে, মানে কে সংখ্যক সংখ্যা আছে 1 2 3 এরকম ধারাবাহিকভাবে কে সংখ্যক সংখ্যা আমাদের কি এই সেটের মধ্যে অবস্থান করতেছে। তাহলে আমরা বলতে পারবো কে সংখ্যক সংখ্যা যেহেতু এটার ভিতরে অবস্থান করতেছে, যেটা আমরা উদাহরণ দিয়ে মাত্র বুঝাইছি। দেখেন যে 10-এর জন্য সহমৌলিক দিয়ে গঠিত সেটটা হচ্ছে এটা, মানে 10কে 1 থেকে 10-এর ভিতরে এই 10-এর অয়লার ফাই ফাংশনগুলা হচ্ছে এই চারটা। তো এই ফাই অফ n বা ফাই অফ 10 হচ্ছে টোটাল কয়টা? চারটা। তার মানে এই যে 4 বা এই যে 4 সংখ্যাটা মানে টোটাল যে চারটা, এটা হচ্ছে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা। তো এটাকে যদি আমরা x1 ধরি, x2 ধরি, তারপরে ডট ডট এই 9কে যদি আমরা xk ধরি, তার মানে আমরা বলতে পারবো এখানে কে সংখ্যক সংখ্যা আছে, যেটা আমরা যেহেতু ছোট মানে চারটা আছে আমরা সরাসরি বলতে পারছি। যেহেতু আমরা ইনফিনিটি সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করতেছি, তাহলে টোটাল আমরা বলতে পারবো যে ওখানে কি কে সংখ্যক সংখ্যা আছে, মানে ফাই অফ n হিসাবে কয়টা আছে কে সংখ্যক সংখ্যা আছে। তাহলে এটা আমরা লিখবো, যেখানে কে এর অর্থটা কি? কে মানে হচ্ছে দেখেন কে এখানে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ফাই অফ n, মানে কতগুলা অয়লার ফাই ফাংশন এর সংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের কি কে, যেখানে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি ফাই অফ n। তো তার পরবর্তীতে বলছিল যে আমাদের একটা এ হিসাবে একটা সংখ্যা নেওয়ার জন্য আমরা নিব যে এখন যে এ হিসাবে একটা আমরা সংখ্যা নিলাম যেটার সাথে n এর গসাগু হচ্ছে আমাদের 1 আমাদের কন্ডিশন অনুযায়ী। তাহলে আমরা লিখলাম যে এখানে a, n ইজ ইকুয়াল টু যদি আমাদের 1 হয়, তাহলে আমরা a এবং s মানে এই s যে আমরা সেটটা নিলাম ওই সেটের সাথে a যে আমাদের উপাদানটা নিছি ওই a উপাদানটা s এর সাথে আমরা কি করলাম? গুণ করলাম। তাহলে গুণ করে যে সেটটা আমরা পাবো সেই সেটের সদস্যগুলো হবে আমাদের ax1 ax2 ডট 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 axk। এই যে সদস্যটা পাইলাম এই সদস্য বা এই সেটটাও কি হবে? লিখবো এই দলটিও সেম সহমৌলিক অবশেষ দল মডুলো n হবে। কেন হবে দেখেন আমি লিখি, এই দলটিও কি হবে? আমাদের সহমৌলিক অবশেষ দল মডুলো n হবে। এখন কেন হবে দেখেন আমি যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আমরা এই 10-এর এই পার্টটুকে আমরা বলি যে আমরা মাত্র একটা সেট গঠন করতে পারছি 10-এর জন্য, সেই সেটটা ধরে নিলাম হচ্ছে আমরা s, সেটা আমরা পাইলাম হচ্ছে 1 3 7 এবং হচ্ছে 9। এখন এই s এর সাথে আমরা একটা উপাদান আমরা গুণ করছি সেটা হচ্ছে a। তো a হিসাবে কত সংখ্যাটা আমরা গুণ করছি সেটা কিন্তু আমরা জানি না। তো আবার ওটা আমাদের কন্ডিশন ছিল a এবং n হিসাবে যে সংখ্যাটা আছে n হিসাবে আমার কি আছে 10। তার মানে a হিসাবে এমন একটা সংখ্যা আমাদের নিতে হবে যেটা 10-এর সাথে কি হয় গসাগু হবে আমার কত 1। তার আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা হচ্ছে 3 ধরে নিলাম। তার মানে a হিসাবে আমি সংখ্যা নিলাম সেটা হচ্ছে আমাদের কি 3। তাহলে 3-এর সাথে 10-এর গসাগু হচ্ছে 1, তার মানে a হিসাবে একটা সংখ্যা নিলাম সেটা হচ্ছে আমাদের 3। তাহলে আমরা as এটার জন্য যে আমাদের গুণ করে মানগুলা পাবো মানে ax1, তাহলে 3-এর সাথে যদি আমাদের 1-এর সাথে 3 গুণ করলে আসবে হচ্ছে 3। তার পরবর্তীতে আমি যদি 3-এর সাথে a গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে 9, তাহলে 21 এবং 27। এই যে সেটটা আমরা পাইলাম এই সেটটাও আমরা বলতেছি যে আমাদের মডুলো অফ n এর জন্য কি হবে? আমাদের সহমৌলিক হবে। দেখেন তো এখন দেখেন তো এই 3 এবং 10-এর গসাগু 1, তার মানে এটা আমাদের ওই সহমৌলিক হয়েছে। 9 এবং আমাদের 10-এর গসাগু 1, তো এটাও সহমৌলিক হয়েছে। আপনি দেখেন 21 এবং 10-এর গসাগু হবে আমাদের 1, তো এটাও আমাদের সহমৌলিক। 27 এবং 10-এর গসাগু হবে 1। তার মানে এই s এর সাথে a সেটের যে s যে সদস্যটা আছে ওইটার সাথে a উপাদানগুলো গুণ করার পরেও আমি নতুন যে সেটটা পাইলাম ওইটার প্রত্যেকটা সদস্যের সাথে আমার 10-এর আমাদের গসাগুটা হচ্ছে আমাদের কত 1। তো এটুকু আশা করি এখন বুঝতে পারছেন, যে লাইনটা লিখছি ওইটাও আমরা বুঝতে পারছেন। এখন এখান থেকে আমরা আরেকটু পার্ট আমি আলোচনা করতে পারবো। দেখেন
তো এই দুইটা সেট থেকে আমরা আরেকটু আলোচনা করে দিতে পারি, সেটা হচ্ছে এই এএস এর যে উপাদান বা সদস্যগুলো আমরা পাইলাম, ওই সদস্যের সাথে এস এর যে সদস্যগুলো ছিল তারা আমাদের কি হয়, আমাদের অনুসমতা গঠন করবে। কিভাবে অনুসমতা গঠন করবে দেখেন, আমরা যদি 3 এর জন্য অনুসমতা দেখাইতে চাই তাহলে আমরা দেখেন 10 দিয়ে আমরা যদি 3 কে ভাগ করতে চাই তাহলে যাবে না, থাকবে 0, তাহলে 3। তাহলে এই যে আমাদের অবশিষ্টটা পাইলাম, তাহলে এই অবশিষ্ট দিয়ে কিন্তু আমরা অনুসমতা গঠন করে লিখতে পারবো যে 3 অনুসম 3 mod of 10। কারণ তাহলে এই 3 এর জন্য তার আমাদের অবশেষটা হচ্ছে আমাদের কত, 3। কারণ এই 3 এর জন্য একটা অবশেষ পাইছি 3, সেটা কিন্তু আমাদের এস সেটের মধ্যে বিদ্যমান আছে। দেখেন এই যে আমাদের এস সেটের মধ্যে বিদ্যমান আছে। এখন 9 এর জন্য যদি আমরা দেখি, দেখেন 10 দিয়ে যদি আপনি 9 কে ভাগ করেন তাহলে সেটার জন্য আসবে 0, 0, নিচে আসবে হচ্ছে 9, তাহলে বাক্সে আসতেছে কত, 9। তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো 9 অনুসম 9 mod হচ্ছে কত, 10। এখন এটার জন্য আমাদের অবশেষ পাইছি কত, আমাদের 9। তো এই 9 এর জন্য দেখেন আমাদের এস সেটের মধ্যে সদস্য কি 9 বিদ্যমান আছে, তার মানে এইটা আমাদের কি হবে, তারা অনুসম বলতে পারবো। এখন 21 এর জন্য আপনারা যদি চিন্তা করেন, সেম 10 21 দুইবার যাবে 20, থাকে হচ্ছে 1, এটার আমাদের বাক্সেস কত, 1। 21 এর জন্য তার অনুসমতা গঠন করা যায়, সেই বাক্সেসটা তার কি আছে, এস সেটের সদস্য আছে। তাহলে আমাদের এটার জন্য অনুসমতা এরকম ভাবে গঠন করা আমাদের সম্ভব, যে লিখতে পারবো 21 অনুসম আমাদের হচ্ছে 1 mod হচ্ছে আমাদের কত, 10। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন। তাহলে এর পরবর্তীতে যে পার্টটা ছিল 27, তো ওইটার ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারবো যে 7 অবশিষ্ট থাকবে এবং 7টা আমাদের কি আছে, এই সেটের মধ্যে আমাদের অবস্থান করতেছে, এটার জন্য অনুসমতা গঠন করা সম্ভব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে এই যে আমাদের ভাগ করে অনুসমতাগুলো গঠন করতেছি, এই অনুসমতাগুলো আসলে কিভাবে হচ্ছে। দেখেন আমরা প্রিভিয়াস ক্লাসে অনুসমতার যে কন্ডিশনগুলো আমরা বলছি, দেখেন আমি যদি অপর পেজে একটু দেখাই, আপনারা হয়তোবা মনে থাকার কথা। দেখেন আমি একটা অনুসমতা লিখি, 3 অনুসম 3 mod m মানে 10, এটা আমরা বলতেছি আমাদের ওই পার্ট থেকে। দেখেন এটা অনুসমতা আসলে কিভাবে গঠন হইলো, আমাদের অনুসমতার কন্ডিশন কি ছিল, যে a মাইনাস বি এর বিয়োগফলকে m দ্বারা ভাগ করা যাবে। এখন mটা কি, এখানে এই 3টা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের কি b, আর এটা হচ্ছে আমাদের কত, m, তাই না? তো এখন এটুকু পার্টের মধ্যে দেখেন তো a হিসেবে আছে কত, 3, b হিসেবে আছে কত, 3 ডিভাইডেড m হিসেবে আছে কত, 10। 3 থেকে 3 চলে গেলে থাকে হচ্ছে 0 ডিভাইডেড বাই 10। তো 10 তার মানে উপরে আছে 0, তার মানে আমাদের 0 দিয়ে তো 10 কে অবশ্যই ভাগ করা যায়, সব হবে আমাদের 0। এখন পরবর্তীতে যে আরেকটা ছিল সেটা হচ্ছে 21 অনুসম 1 mod হচ্ছে কত, 10। এটার মধ্যেও সেম ভাবে চিন্তা করেন, 21 হচ্ছে আমাদের a, 1 হচ্ছে আমাদের b, 10 হচ্ছে আমাদের m। তাহলে আমাদের কন্ডিশনটা কি, a মাইনাস b বাই m, তাদের বিয়োগফলকে m দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে তাদের 21 এর থেকে যদি 1 চলে যায় তাহলে কত, 20। তাহলে 20 কে তো আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো 2, আমাদের 20 0। যদি ভাগ করতে পারবো তাহলে তারা কি হবে, আমাদের মডুলো হবে। তো এটা আমাদের ওই এই পার্ট থেকে যে এই অনুসমতার কন্ডিশন, এই কন্ডিশনগুলো মানতেছি বিধায় আমরা ওই রকম ভাবে লিখতে পারতেছি। তাহলে এইটুকু পার্ট থেকে আসলে আমরা কি বলতে পারতেছি, দেখেন যে এস সেটের সাথে যদি এ একটা উপাদান আমরা গুণ করি, তাদের যে সেটটা পাবো ওই সেটের অনুসমতাগুলা এস সেটের মধ্যে কি আছে, বিদ্যমান আছে। যদিও সিরিয়ালটা উলটপালট আছে, মানে সিরিয়ালি নাই, 3 বরাবর, মানে এটা ফার্স্টে ছিল, তার অনুসমতাটা ফার্স্টে নাই, মানে হয়তোবা একটু সিরিয়ালটা উলটপালট আছে 2 নম্বরে বা 3 নম্বরে বা 4 নম্বরে, কিন্তু তাদের সমগ্রগুলা যদি আমি একসাথে গুণাকারে লিখে দেই এবং এটাও যদি একসাথে গুণাকারে তুলনা করি, তখন কিন্তু আমরা টোটাল ফলাফলটা কিন্তু আমরা সিমিলার পাবো। তার মানে আমরা বলতে পারতেছি এ এবং এস এর যে সদস্যগুলা পাবো তার অনুসমতাগুলা এস এর মধ্যে আমাদের কি আছে, বিদ্যমান আছে। এই যে আলোচনাটা এতক্ষণ করলাম, এই আলোচনাটাই আমরা জাস্ট ওইখানে কি করে দিব, বাংলায় লিখে দিব। দেখেন তাহলে আমরা লিখবো যে ফলে এ এবং এস দলের সকল উপাদানের গুণফল, দলের সকল উপাদানের গুণফল এস এর সকল উপাদানের গুণফলের কি আছে, গুণফলের অনুসমতা আছে, অনুসম। ওকে, অনুসম কার অনুসম, মডুলো n।
তো এটা আপনারা জাস্ট লিখে দিবেন যে ফলে এ এস দলের সকল উপাদানের গুণফল এস এর সকল উপাদানের গুণফলের কি অনুসম, সেটা কি মডুলো এন এর জন্য। ওকে, তো এখন এর কারণটা কি, কারণটা অলরেডি আমরা ব্যাখ্যা করে আসছি, এটা আমরা লিখে দিব যে কারণ এ এস এর প্রত্যেক উপাদান আমাদের এস যে সেটটা ছিল, যে এস এর একটা ও কেবলমাত্র একটা উপাদানের কি আছে, অনুসমতা আছে। কারণ আমরা কিন্তু এখানে দেখা আসছি এই যে সেটটা গঠন করছি, এই 3 এর জন্য কিন্তু একটাই অনুসমতা আছে, এখানে কিন্তু 3 এর জন্য আরো একাধিক অনুসমতা নাই, মানে একটাই আছে। 9 এর জন্য একটা আছে, 21 এর জন্য একটা আছে, 27 এর জন্য কি একটা করেই আছে। তাহলে এটাই লিখবো, কারণ এস এর প্রত্যেক উপাদান এস এর একটি ও কেবলমাত্র একটি উপাদানের অনুসম। ওকে, একটি মাত্র উপাদানের কি অনুসম, সেটা কার, মডুলো এন এর জন্য। তখন এই কথাটুকুর অর্থ দিয়ে আমরা কি লিখতে পারবো, যে এই যে এসটা আছে, মানে এস সেটের সাথে এর উপাদানের গুণফল এই সেটটার সাথে অনুসম হবে আমাদের কি, আমাদের এস মডুলো এন। এটাই আমরা জাস্ট লিখে দিব। এস সেটের সদস্যগুলো কি কি, সদস্যগুলো হচ্ছে এ এক্স ওয়ান ইন্টু এ এক্স টু ডট 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 আমাদের এ এক্স কে অনুসম হবে কার সাথে, আমাদের এস সেটের সাথে। এস সেটের সদস্যগুলো কি ছিল, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে, কার জন্য, আমাদের মড অফ এন এর জন্য। এখন এই যে পার্টটা আমরা লিখলাম, এই পার্ট থেকে সবগুলোর সাথে যেহেতু এ গুণাকারে আছে, তো এটা আমরা প্রথমে বাইরে কমন নিয়ে আসবো, এবং এই এটা কতগুলো সংখ্যক আছে, কে সংখ্যক এ আমার এখানে কি আছে, গুণাকারে আছে। তাহলে এ কে, তারপরে থাকতেছে হচ্ছে এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স অফ কে, তারপর অনুসম আমাদের এক্স ওয়ান এক্স টু ডট ডট কি এক্স অফ কে মড এন। এখন উভয় পক্ষ থেকে এই এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স কে, এটা আমরা কি করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এ অফ কে অনুসম, আমাদের যেহেতু বাদ চলে যায় এখানে থাকবে হচ্ছে 1 মড এন। তো এখন দেখেন আমরা প্রমাণের প্রথমেই কে ইজ ইকুয়াল টু কিন্তু আমরা মান ধরছিলাম যে কে ইজ ইকুয়াল টু হচ্ছে ফাই অফ এন। তো এই কে এর পরিবর্তে আমরা লিখে দিব ফাই অফ এন অনুসম 1 মড এন। এটাই আমাদের মূলত কি প্রমাণ করতে বলা হয়েছিল। এটাই হচ্ছে মূলত আমাদের কি অয়লারের উপপাদ্য বা অয়লারের কি প্রমাণ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বেসিকটা আমি চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি এটা আপনাদের জন্য ভালো লাগবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।